আজকে ক্লাস 12 এ তোমাদের যে চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ইন্টারফারেন্স অফ লাইট, বাংলায় বলতে হচ্ছে আলোর ব্যতিচার। তো ব্যতিচার জিনিসটা কি সেটা বুঝতে গেলে ফার্স্ট অফ অল আমাকে জানতে হবে হচ্ছে যে সুপারপজিশন অফ ওয়েভ, অর্থাৎ তরঙ্গের উপরিপাত। এই তরঙ্গের উপরিপাত সম্পর্কে তোমাদের একটা ধারণা ক্লাস 11 এ শব্দ চ্যাপ্টারে হয়েছে। তোমরা সাউন্ডে একটা চ্যাপ্টার ছিল তরঙ্গের উপরিপাত বলে। তো বিষয়টা আর কিছুই না, ওটা ছিল হচ্ছে সাউন্ড ওয়েভ, এটা হচ্ছে লাইট ওয়েভ। যে দুটো ওয়েভ যদি দুটো বা একাধিক ওয়েভ যদি একটার উপরে আরেকটা এসে পড়ে, সেই জিনিসটাকে আমরা বলি হচ্ছে সুপারপজিশন অফ ওয়েভস বা তরঙ্গের উপরিপাত। সেটা একই দিকেও আসতে পারে, আবার অপোজিট দিকেও যেতে পারে। তো যাই হোক না কেন, ইন্টারফারেন্স অফ লাইট হচ্ছে এরকমই একটা ঘটনা, অর্থাৎ দুটো লাইট ওয়েভের সুপারপজিশন। তার আগে একটা কথা আমার এখানে বলা দরকার আছে। আমি কিন্তু রে অফ লাইট বা আলোক রশ্মি এই কথাটা ইউজ করিনি, আমি বলেছি আলোক তরঙ্গ। ঠিকই শুনেছো, আলোক তরঙ্গ। এই যে চ্যাপ্টারগুলো আমরা পড়বো, ইন্টারফারেন্স বা ডিফ্র্যাকশন বা পোলারাইজেশন, এখানে এই পার্টটা হচ্ছে তোমার ফিজিক্যাল অপটিক্স এর মধ্যে পড়ে। ফিজিক্যাল অপটিক্সে এখানে আলোকে আমরা কনসিডার করব অ্যাজ এ ওয়েভ, অর্থাৎ তরঙ্গ হিসেবে আমরা কনসিডার করব। এখানে কিন্তু রে হিসেবে করব না। রেটা হচ্ছে তরঙ্গের একটা সংক্ষিপ্ত রূপ, ঠিক আছে, বা সরলীকৃত রূপ। তরঙ্গটা হচ্ছে একটা বিস্তৃত রূপ, তার সরলীকৃত রূপ হচ্ছে তোমার রে। ঠিক আছে, তো যাই হোক, ইন্টারফারেন্স অফ লাইটটা কি সেটা একটু বলি। যে এরকমই দুটো তোমার রে আছে, ভালো করে দেখো। রে বলবো না, ভুল হবে, ওয়েভ। ঠিক আছে, ওয়েভটা বোঝানোর জন্য আমি আঁকছি, কিন্তু বলেছি যে রেটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ, সেটা নিয়ে আমি ব্যাখ্যাটা করব। এইরকম দুটো লাইট ওয়েভ আছে। ঠিক আছে, এদের সংক্ষিপ্ত রূপ হচ্ছে তোমার এই রেটা। তো এইটা হচ্ছে দুটো সোর্স, পয়েন্ট সোর্স বা মনোক্রোমেটিক সোর্স বা একবর্ণী রশ্মি। মনোক্রোমেটিক কথাটা মানে হচ্ছে একবর্ণী। তো এই একবর্ণী লাইট সোর্স থেকে দুটো এরকম লাইট ওয়েভ বেরিয়েছে এবং এদের মধ্যে সুপারপজিশন হয়েছে। এই যে লাইট ওয়েভ দুটো গেছে, এই লাইট ওয়েভ দুটো কিন্তু তোমার অ্যামপ্লিটিউড, ওয়েভলেন্থ, অ্যামপ্লিটিউড মানে বিস্তার, ওয়েভলেন্থ মানে তরঙ্গদৈর্ঘ্য, এগুলো সব সেম আছে। কিন্তু এদের মধ্যে একটা পাথ ডিফারেন্স আছে। এবং এই ওয়েভ দুটো যখন এরা সুপারইম্পোজড হয়েছে, অর্থাৎ উপরিপাতিত হয়েছে, তখন যে রেজাল্টেন্ট প্যাটার্নটা তৈরি হয়েছে, সেই রেজাল্টেন্ট ওয়েভের ইন্টেন্সিটিটা অর্থাৎ প্রাবল্যটা তোমার কোনো কোনো জায়গাতে পর্যায়ক্রমে বেড়েছে, আবার কোনো কোনো জায়গাতে পর্যায়ক্রমে কমেছে। বেড়েছে মানে হচ্ছে এখানে তো যেমন এখানে আমরা যদি সাউন্ড ওয়েভ নিয়ে কাজ করতাম, তাহলে ইন্টেন্সিটি বাড়া মানে সাউন্ডটা জোরে শুনতে পেতাম, তারপর একটা আসতে, আবার একটা জোরে, তারপর একটা আসতে। এখানে জিনিসটা শুনবো না, এখানে দেখবো। ঠিক আছে, কিরকম দেখবো? যেখানে ইন্টেন্সিটি হাই সেখানে একটা ব্রাইট স্পট দেখবো, যেখানে ইন্টেন্সিটি নেই সেটা হচ্ছে ডার্ক স্পট। আবার যেখানে ইন্টেন্সিটি হাই সেখানে ব্রাইট স্পট, যেখানে ইন্টেন্সিটি নেই সেখানে হচ্ছে ডার্ক স্পট। জাস্ট লাইক দিস, এইরকম করে, এইরকম এইরকম একটা প্যাটার্ন তৈরি হবে পর্দার উপরে। এটা যদি ব্রাইট স্পট হয়, এইগুলো এই মার্ক করাগুলো যদি ব্রাইট স্পট হয়, তাহলে ঠিক তার পরেরটা ডার্ক হবে, আবার তার পরেরটা হবে হচ্ছে ব্রাইট, আবার তার পরেরটা হবে হচ্ছে ডার্ক, সরি, আবার তার পরেরটা হবে হচ্ছে ব্রাইট, আবার তার পরেরটা গ্যাপ, তার পরেরটা হচ্ছে আবার ব্রাইট। এই যে মার্ক করাগুলো ভালো করে দেখো, এইগুলো হচ্ছে ব্রাইট, মাঝখানে একটা ডার্ক, আবার ব্রাইট, আবার ডার্ক, আবার ব্রাইট, আবার ডার্ক। এই প্যাটার্নটাকে বলা হয় ইন্টারফারেন্স ফ্রিঞ্জ, বাংলায় বলা হচ্ছে ব্যতিচার ঝালর। এই প্যাটার্নটাকে বলা হয় ইন্টারফারেন্স ফ্রিঞ্জ, ব্যতিচার ঝালর। একটা জিনিস বলছি, এই যে ব্রাইট ফ্রিঞ্জ গুলো মানে হচ্ছে সেখানে ইন্টেন্সিটি হাই। এই ইন্টেন্সিটিটা কিন্তু ইন্টেন্সিটি অফ দ্য রেজাল্টেন্ট ওয়েভ, মানে এই দুটো তরঙ্গে যেখানে উপরিপাতিত হলো পর্দাতে, তো উপরিপাতিত হওয়ার ফলে বা সুপারইম্পোজড হওয়ার ফলে একটা সিঙ্গেল ওয়েভের সৃষ্টি করলো।
and that wave is called resultant wave বা লব্ধি তরঙ্গ। এবং সেই লব্ধি তরঙ্গের যে প্রাবল্যটা সেটা কি হয়, পর্যায়ক্রমে বাড়া কমা করে। ফার্স্টে বাড়বে, তারপরে কমবে, আবার বাড়বে, আবার কমবে, আবার বাড়বে, আবার কমবে, এবং এটা পিরিয়ডিক্যালি হবে। এবং এর ফলে পর্দাতে আলোকিত অঞ্চল, অন্ধকার অঞ্চল, আলোকিত অঞ্চল, অন্ধকার অঞ্চল, আলোকিত অঞ্চল, অন্ধকার অঞ্চল, এইটা প্যাটার্নটা থাকবে। এই পুরো ঘটনাটাকে আমরা বলছি হচ্ছে ইন্টারফারেন্স অফ লাইট, বাংলায় বলে আলোর ব্যতিচার। তাহলে এক কথায় যদি আমি বলি সেটা হচ্ছে যে সমান বিস্তার এবং তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট দুটো আলোক তরঙ্গের উপরিপাতের ফলে যে লব্ধি তরঙ্গ উৎপন্ন হয়, সেই লব্ধি তরঙ্গের প্রাবল্যটা পর্যায়ক্রমে হ্রাস এবং বৃদ্ধি পায়। এই ঘটনাটাকে আমরা বলি হচ্ছে আলোর ব্যতিচার বা ইন্টারফারেন্স অফ লাইট। দুটো ইকুয়াল অ্যামপ্লিটিউড এন্ড ওয়েভলেন্থের লাইট ওয়েভের সুপারপজিশনের ফলে রেজাল্টেন্ট যে ওয়েভটা তৈরি হলো তার ইন্টেন্সিটিটা periodically ভ্যারি করে মানে ইনক্রিজ অর এন্ড ডিক্রিজ করে। সো দিস ফেনোমেনা ইজ নোন অ্যাজ ইন্টারফারেন্স অফ লাইট, বাংলায় বলে আলোর ব্যতিচার। ঠিক আছে, এবারে আমরা এর ক্যালকুলেশনে আসছি, সেটা একটু দেখো। এখানে আমরা দুটো পয়েন্ট সোর্স নিয়েছি এ এন্ড বি, এগুলোকে হচ্ছে মনোক্রোমেটিক সোর্স বলা হয়, একবর্ণী রশ্মি। ঠিক আছে, আমরা যৌগিক মানে পলিক্রোমেটিক লাইট নিয়ে সাধারণত কাজ করি না। একবর্ণী রশ্মি কোনটা, লাল বলো, নীল বলো, হলুদ বলো, কমলা বলো, বেগুনি বলো, দিস পার্টিকুলার কালার সোর্স ইজ নোন বা লাইট সোর্স ইজ নোন অ্যাজ মনোক্রোমেটিক সোর্স। তো এরকমই এ এবং বি দুটো একবর্ণী রশ্মি নেওয়া হয়েছে, ধরো হলুদ বর্ণের আলো নেওয়া হয়েছে, সেখান থেকে দুটো রে বেরোচ্ছে। একটার পাথ গেছে হচ্ছে মনে করো হচ্ছে এক্স, আর একটা গেছে হচ্ছে এক্স প্লাস ডেল্টা। দেখতেই পাচ্ছ যে এইটা যতটুকু পাথ যাবে এটা তার থেকে সামান্য একটু বেশি পাথ যাবে, তাহলে সেই পাথ ডিফারেন্সটা হচ্ছে এক্স প্লাস সেটা এক্স মানে পাথ ডিফারেন্সটা অ্যাকচুয়ালি তাহলে বলা হবে ডেল্টা। এই গেছে এক্স, এই গেছে এক্স প্লাস ডেল্টা, তাহলে পাথ ডিফারেন্স হচ্ছে এক্স প্লাস ডেল্টা। ঠিক আছে, আচ্ছা আমি মনে করছি যে এই যে ওয়েভটা রয়েছে, প্রথম যে ওয়েভটা, তার ইকুয়েশনটা হচ্ছে y1 equals to a sin 2 pi by lambda ct minus x. This is equation 1, মানে প্রথম ওয়েভটার ইকুয়েশন। আর সেকেন্ড ওয়েভটার ইকুয়েশন হচ্ছে y2 equals to a sin 2 pi by lambda ct, এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কাজটা করা ভালো, minus x plus delta. This is the equation of second wave. ঠিক আছে, তাহলে বুঝতেই পারছো যে দুটো ইকুয়েশন অলমোস্ট আইডেন্টিক্যাল এক্সেপ্ট এ অ্যাডিশনাল পাথ ডিফারেন্স, দ্যাট ইজ ডেল্টা। ঠিক আছে, আর এখানে এটা হচ্ছে দুটো ওয়েভের অ্যামপ্লিটিউড, ল্যামডাটা হচ্ছে ওয়েভলেন্থ, আর সিটা হচ্ছে ভেলোসিটি অফ লাইট ইন, এখানে তো ভ্যাকুয়াম বলা যাবে না, এখানে এয়ার এর কাজ করছি, মানে ভেলোসিটি অফ লাইট ইন এয়ার হলো। তাহলে এই দুটো ওয়েভ যখন সুপারইম্পোজড হলো, তাহলে সুপারইম্পোজড হলে কি হবে, যে রেজাল্টেন্ট ওয়েভটা তৈরি হলো তার ইকুয়েশনটা আমাদেরকে বের করতে হবে। তাহলে ইকুয়েশন অফ রেজাল্টেন্ট ওয়েভ, লব্ধি তরঙ্গের সমীকরণ কি, দা y ইজ ইকুয়ালস টু হচ্ছে y1 প্লাস y2, সব সময় এটা অ্যাড হয়ে যায়, সব সময় এটা অ্যাড হয়ে যায়, একটু দেখবে তো, y ইকুয়ালস টু, তাহলে এটা হবে, এটা যদি তুমি কমন নিয়ে নাও, sin 2 pi by lambda ct minus x plus sin 2 pi by lambda সেকেন্ড ব্র্যাকেটে ct minus x plus delta। ঠিক আছে, এইটা হলো হচ্ছে রেজাল্টেন্ট ইকুয়েশন। একবার দেখে নাও, দেখে নিয়েছো? ওকে, তাহলে এইটা আমি উপরে আবার লিখছি, এখানে থেকে জায়গা নিয়ে, তাহলে যেটা পেলাম আমি আরেকবার রিরাইট করছি, y ইকুয়ালস টু পেয়েছি s ব্র্যাকেটের মধ্যে sin 2 pi by lambda ct minus x plus sin 2 pi by lambda সেকেন্ড ব্র্যাকেট ct minus x plus delta। তো এটা হচ্ছে তোমার sin c plus sin d ফর্মুলা। sin c plus sin d কি ফর্মুলা, 2
এটা হচ্ছে cos of সরি একটু ভুল বললাম, 2 sin of a plus b into cos of a minus b, 2 sin of a plus b into cos of a minus b। তাহলে তাই যদি হয় তাহলে 2 sin of, আচ্ছা এটা যেরকম ছিল থাকুক, sin of a plus b ct minus x plus ct minus x minus delta by 2, ও সরি এটা by 2 ছিল, ভুলে গেলাম, 2a sin of c plus d by 2 into cos of c minus d by 2, ফর্মুলাটা একটু ভুল বলেছিলাম, রেকটিফাই করলাম, 2a sin of c plus d by 2 into cos of c minus d by 2, ঠিক আছে। 2a sin of c plus d by 2 into cos of, এটা হচ্ছে c minus d by 2 ব্র্যাকেট আছে। এটা করলে দেখো যেটা আসবে, এদিকে কিছু বিশেষ কাটাকুটি হচ্ছে না, কিন্তু এদিকে সিটি সিটি কাটছে, এক্স এক্স কাটছে, এটা যেটা আসবে সেটা হচ্ছে y is equals to 2a cos of, এটা 2 2 কাটছে, পাই ডেল্টা বাই ল্যামডা, cos of মাইনাস ডেল্টা মানে ডেল্টা হয়ে যায়, ইনটু এটা হচ্ছে sin of 2 পাই বাই ল্যামডা ct মাইনাস x প্লাস ডেল্টা বাই 2। ওকে, এইটাকে লিখতে পারি ক্যাপিটাল A sin 2 পাই বাই ল্যামডা ct মাইনাস x প্লাস ডেল্টা বাই 2। এই ক্যাপিটাল এটা হচ্ছে যেটা লেখা হলো where capital A is equals to 2a cos pi delta by lambda is the amplitude of the resultant wave। দাঁড়াও এখানে সাইডে করে দিচ্ছি, amplitude of the resultant wave, ঠিক আছে, amplitude of the resultant wave, ঠিক আছে। অর্থাৎ এটা মানে হচ্ছে এই দুটো ওয়েভের সুপারপজিশনের ফলে যে রেজাল্টেন্ট ওয়েভটা তৈরি হলো তার অ্যামপ্লিটিউড হচ্ছে এই জিনিসটা, ঠিক আছে। তাহলে এই যে ক্যালকুলেশনটা এটা হচ্ছে ব্যতিচার বা ইন্টারফারেন্সের রাশিমালা, ঠিক আছে, দেখে নাও ভালো করে। ওকে, এখান থেকে আমার একটা কথা বলার আছে, কথাটা হচ্ছে এই যে দেখালাম তোমাদেরকে যে ইন্টেন্সিটিটা ভ্যারি করছে, ইন্টেন্সিটিটা ভ্যারি করছে, যে ইন্টেন্সিটিটা কোথাও ম্যাক্সিমাম কোথাও মিনিমাম, সেটা দ্যাট ভ্যারিজ পিরিয়ডিক্যালি। ইন্টেন্সিটিটা কিন্তু ডিপেন্ড করে হচ্ছে অ্যামপ্লিটিউডের উপর, কার অ্যামপ্লিটিউড, এইগুলোর অ্যামপ্লিটিউড কিন্তু নয়, এইটার অ্যামপ্লিটিউড, তার রেজাল্টেন্ট যে প্যাটার্নটা তার অ্যামপ্লিটিউডের উপর ডিপেন্ড করে। রেজাল্টেন্ট প্যাটার্নের অ্যামপ্লিটিউড যদি ম্যাক্সিমাম হয় তাহলে ইন্টেন্সিটিও ম্যাক্সিমাম হবে, আর অ্যামপ্লিটিউড যদি মিনিমাম হয় তাহলে ইন্টেন্সিটিও ম্যাক্সিমাম হবে। একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা তোমাদেরকে বলা দরকার, সেটা হচ্ছে I proportional to a square। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ফর্মুলাটা মাথায় রাখবে, I proportional to a square, যেখানে I হচ্ছে ইন্টেন্সিটি অফ দ্য রেজাল্টেন্ট ওয়েভ এন্ড A হচ্ছে অ্যামপ্লিটিউড অফ দ্য রেজাল্টেন্ট ওয়েভ। I মানে হচ্ছে ইন্টেন্সিটি অফ দ্য রেজাল্টেন্ট ওয়েভ এন্ড A হচ্ছে অ্যামপ্লিটিউড অফ দ্য রেজাল্টেন্ট ওয়েভ। তো দেখতেই পাচ্ছ যে যদি A ম্যাক্সিমাম হয় তাহলে I ম্যাক্সিমাম হবে, যদি A মিনিমাম হয় তাহলে I মিনিমাম হবে। I যেখানে ম্যাক্সিমাম সেখানে আমি ব্রাইট ফ্রিঞ্জ গুলো পাবো, অর্থাৎ উজ্জ্বল যে বর্ণের পটিগুলো সেগুলো পাবো, আর এ যেখানে মিনিমাম মানে আই যেখানে মিনিমাম সেখানে আমি ডার্ক ফ্রিঞ্জ গুলো পাবো। তার মানে এই যে যে সমস্ত পয়েন্টগুলোতে আমি ব্রাইট ফ্রিঞ্জ গুলো পাবো, অর্থাৎ সেখানে ইন্টেন্সিটি অফ দ্য রেজাল্টেন্ট ওয়েভ ইজ ম্যাক্সিমাম, এবং সেই ফ্রিঞ্জ গুলোকে বা সেই ঘটনাটাকে আমরা বলছি হচ্ছে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, বাংলায় বলে গঠনমূলক ব্যতিচার, যেখানে
তোমার লব্ধি প্রাবল্যটা অর্থাৎ লব্ধি তরঙ্গের যে প্রাবল্যটা সেটা ম্যাক্সিমাম হয়, সেই পয়েন্টগুলোকে আমরা বলছি হচ্ছে তোমার সেই জায়গাটা সেই ঘটনাটাকে আমরা বলছি হচ্ছে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স বা গঠনমূলক ব্যতিচার। আর যে সমস্ত জায়গাতে লব্ধি প্রাবল্যটা মিনিমাম এন্ড দ্যাট ইজ জিরো, সেটাকে আমরা বলছি হচ্ছে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স বা ধ্বংসাত্মক ব্যতিচার। ঠিক আছে, তো আমরা এখন সেই জিনিসগুলোই ডিসকাস করব। তো ক্যালকুলেশনটা দেখে নাও, আমরা ওখানেই ফিরে আসছি কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স আর ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স নিয়ে। ওকে, দেখো আমরা পেয়েছিলাম a মানে হচ্ছে 2a cos পাই ডেল্টা বাই ল্যামডা, যেখানে ডেল্টাটা ছিল হচ্ছে পাথ ডিফারেন্স বিটুইন টু ইন্টারফেয়ারিং ওয়েভস, অর্থাৎ দুটো বেলচা সৃষ্টিকারী আলোক তরঙ্গের মধ্যে পথ পার্থক্য। আর ওয়েভলেন্থ হচ্ছে ল্যামডা, এটা হচ্ছে অ্যামপ্লিটিউড স্মল এটা। দেখো ফর the maximum value of a, for the maximum value of capital A, এর যে ম্যাক্সিমাম ভ্যালুটা সেটার ক্ষেত্রে হচ্ছে a equals to প্লাস মাইনাস 2a। 2 এটা কেন হলো বলি, দুটো অ্যামপ্লিটিউড যদি যোগ হয়, দুটো ওয়েভ ছিল প্রত্যেকটার অ্যামপ্লিটিউড ছিল a করে, তাহলে সে দুটো যদি অ্যাড হয় উই উইল গেট 2a, ওই জন্যই 2a কনস্ট্যান্ট জিনিসটা এসছে আর কি। হলো, এবার a এর জায়গায় ভ্যালুটা বসিয়ে দেবো, তাহলে 2a cos pi delta by lambda is equals to plus minus 2a, তাহলে তাহলে cos pi delta by lambda is equals to plus minus 1 or cos pi delta n by lambda is equals to এটা হবে cos n pi, যেখানে n এর ভ্যালু হচ্ছে 0 1 2 3 ডট 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 ডট। এখানে একটা সিঙ্গেল ভ্যালু নেওয়া যাবে না, কারণ সিঙ্গেল ভ্যালু নিলে একটাই ফ্রিঞ্জ পাওয়া, সেটা কিন্তু পাওয়া যায় না। আমি স্ক্রিনের মধ্যে কিন্তু অনেকগুলো ব্রাইট ফ্রিঞ্জ পাই, সেই জন্য এখানে মাল্টিপল ভ্যালুকে সিলেক্ট করতে হয়, সেই জন্যই জেনারেল সলিউশনটা করা। তাহলে এখানে যদি কেটে যায়, ডেল্টা n ইকুয়াল টু আসবে হচ্ছে n ল্যামডা। সো দিস ইজ কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। এটাই হচ্ছে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের মধ্যে ইন্টারফারেন্সের কন্ডিশন। ঠিক আছে, যে ডেল্টা n ইকুয়াল টু n ল্যামডা। প্রশ্ন আসতে পারে যে রাইট দ্য কন্ডিশন ফর কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। তার আগে একটা কথা বলে দিই, এটা হচ্ছে পাথ ডিফারেন্স ডেল্টাটা। তো পাথ ডিফারেন্স কাদের মধ্যে, যে দুটো ইন্টারফেয়ারিং ওয়েভের মধ্যে পাথ ডিফারেন্স হচ্ছে ডেল্টা। যদি এটা ফেজ ডিফারেন্সে বের করতে চায়, তাহলে এই পাথ ডিফারেন্সের সঙ্গে 2 পাই বাই ল্যামডা দিয়ে মাল্টিপ্লাই করলেই চলে আসে, এবং সেক্ষেত্রে ওটা হবে হচ্ছে phi is equals to nothing but 2 pi by lambda বা phi n equal to হবে 2 pi by lambda delta n। তাহলে phi n equals to হচ্ছে তোমার 2 pi n, lambda lambda কেটে যাবে, ডেল্টা ভ্যালুটা বসে lambda lambda কেটে যাবে, phi n equal to হচ্ছে 2 pi n। phi n টা কিন্তু হচ্ছে ফেজ ডিফারেন্স। ঠিক আছে, ফেজ ডেল্টা n টা হচ্ছে পাথ ডিফারেন্স বিটুইন টু ইন্টারফেয়ারিং ওয়েভস, whereas phi n টা হচ্ছে ফেজ ডিফারেন্স বিটুইন টু ইন্টারফেয়ারিং ওয়েভস। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে যদি কেউ বলে যে এই কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের কন্ডিশনটা কি, তখন বলতে হবে যে the path difference between two interfering waves should be equals to the integral multiple of the wavelength or এটাই বলো, এটাই ঠিক আছে, ইন্টিগ্রাল মাল্টিপল অফ ওয়েভলেন্থ। বাংলায় বললে বোঝায় যে ব্যতিচার সৃষ্টিকারী আলোক তরঙ্গ দুটির মধ্যে পথ পার্থক্য তরঙ্গ দৈর্ঘ্যের সরল গুণিতক হবে। আবার বলছি, ইংলিশে একবার বাংলায় বলছি, path difference between two interfering waves should be equals to the integral multiple of wavelength। ইংলিশটা বাংলাটা হচ্ছে যে ব্যতিচার সৃষ্টিকারী তরঙ্গ দুটির মধ্যে পথ পার্থক্য তরঙ্গ দৈর্ঘ্যের সরল গুণিতক হবে। এটাই হচ্ছে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স বা গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে শর্ত, যেখানে অ্যামপ্লিটিউডটা ম্যাক্সিমাম এবং করসপন্ডিং ইন্টেন্সিটিটা ম্যাক্সিমাম হবে। আমরা তো আমি ব্রাইট ফ্রিঞ্জগুলো পাবো, দেখে নাও। এটা পাস করো।
ওকে, এবারে আমরা যদি ডিস্ট্রাকটিভ ইন্টারফেরেন্সে যাই তখন সেখানে লেখা আছে এটা একই আছে, এখানে ফর দ্য মিনিমাম ভ্যালু অফ a ইকুয়ালস টু 0, তাহলে তাই যদি হয় তাহলে therefore 2a cos pi delta by lambda is equals to 0 or cos pi delta by lambda is equals to 0 or cos pi delta n by lambda is equals to হচ্ছে cos of 2n plus 1 pi by 2, ঠিক আছে, যেখানে n টা হচ্ছে ওই আগের মতোই 0 1 2 3 ডট ডট ডট, cos cos কেটে বেরিয়ে চলে যাবে, একটা পাইও কাটবে, তাহলে ডেল্টা n ইকুয়াল টু থাকবে হচ্ছে 2n plus 1 lambda by 2 এটা হচ্ছে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হলো। তাহলে পাথ ডিফারেন্সটা এটা পেলাম, ফেজ ডিফারেন্স কত কি বলেছি, পাথ ডিফারেন্স যা পাওয়া যাবে তাকে 2 পাই বাই ল্যাম্ডা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে তাই যদি হয় তাহলে phi n ইকুয়ালস টু হচ্ছে 2 পাই বাই ল্যাম্ডা ডেল্টা n, তাহলে phi n ইকুয়ালস টু হচ্ছে না 2 2 কাটবে, ল্যাম্ডা ল্যাম্ডা কেটে যাবে, তাহলে পাই 2n প্লাস 1 এটা দাঁড়াচ্ছে, ল্যাম্ডা ল্যাম্ডা কেটে যাচ্ছে একটা, হ্যাঁ, আর একটা 2 2 কেটে যাচ্ছে। সো দিস ইজ দ্য কন্ডিশন ফর ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। তাহলে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স যদি বলতে হয় তাহলে বলতে হবে যে the path difference between two interfering waves is should be equals to the odd multiple of half wavelength, odd multiple of half wavelength, বাংলায় বললে বোঝাবে যে ব্যতিচার সৃষ্টিকারী তরঙ্গ দুটির মধ্যে পথ পার্থক্য তরঙ্গ দৈর্ঘ্যের অর্ধেকের অযুগ্ম গুণিতক হবে, অড মাল্টিপল। কেন, তুমি n এর ভ্যালু যা বসাবে কেন সেটা অড নাম্বার দেবে, 0 বসালে 1, 1 বসালে 3, 2 বসালে 5, 3 বসালে 7 etc. So this factor 2n plus 1 always give odd number, ঠিক আছে, তাহলে এইটা আমরা পেয়ে গেলাম, হলো বেশ। তাহলে আমরা ব্যতিচার কাকে বলে, ব্যতিচারের রাশিমালা কি, সেখান থেকে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স কি, কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স কি, সেগুলো আমরা শিখলাম। একটা ছোট্ট কথা বলি, এখানে একটা প্রশ্ন আসে যে লাইট তো একটা সার্টেন এনার্জি নিয়ে পর্দায় পড়ছে, তাহলে এখানে যখন দেখতে পাচ্ছি যে ডার্ক ফ্রিঞ্জ গুলো তৈরি হচ্ছে, সেই ডার্ক ফ্রিঞ্জ মানে সেখানে এনার্জি নেই, জিরো, তাহলে এক জায়গাতে এনার্জি আছে এক জায়গায় এনার্জি নেই, আবার পরেরটাতে এনার্জি আছে তারপরটাতে এনার্জি নেই, এটা কি করে সম্ভবপর হচ্ছে, ও তো পুরো এনার্জি নেই পর্দাতে এসে পড়ছে, তাহলে কি সেটা এনার্জি কনজারভেশন লকে ভায়োলেট করে যাচ্ছে? বিষয়টা তা নয়, বিষয়টা হচ্ছে যে খেয়াল করে দেখো যে একটা ডার্ক ফ্রিঞ্জের ডান দিক এবং বাঁ দিক দুটো সাইডেই, বোথ সাইডেই কিন্তু একটা করে ব্রাইট ফ্রিঞ্জ আছে, ফলে ডার্ক ফ্রিঞ্জের জন্য যে এনার্জিটা বরাদ্দ ছিল সেটা তার দুধারে যে ব্রাইট ফ্রিঞ্জ গুলো রয়েছে সেই এনার্জিটা দুটো ব্রাইট ফ্রিঞ্জ ইকুয়ালি শেয়ার করে নিচ্ছে, ফলে এখানে এনার্জি লস হচ্ছে না, বরঞ্চ এনার্জি রিডিস্ট্রিবিউশন হয়ে যাচ্ছে, রিডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে, কি করে না ব্রাইট ফ্রিঞ্জ গুলোর জন্য তো এনার্জি বরাদ্দই আছে, প্লাস ডার্ক ফ্রিঞ্জের জন্য যা এনার্জি ছিল সেটাকে ওরা দুটো ভাগে ভাগ করে নিয়ে নিচ্ছে, তাই এখানে এনার্জি লস হচ্ছে না, এনার্জি রিডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। However, আমরা এটা পেলাম, এবার ইন্টেন্সিটিটা দেখবো একবার। ইন্টেন্সিটি ফর্মুলা বলেছি I proportional to a square or I equal to some constant k square, k টা constant, or I equals to k 2a cos pi delta by lambda তার whole square or 4k a square cos square, এটাকে phi ধরে নিলাম, যেখানে phi টা হচ্ছে তোমার pi delta by lambda, হলো। তো এবারে একটা কথা বলি, জাস্ট এই কথাটা আমাকে বলতে হবে, সেটা হচ্ছে যে ইন্টেন্সিটি যদি ডিস্ট্রিবিউশনটা আঁকি আমি, তাহলে সেই ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশনটা কিরকম হবে এটা আমাকে দেখতে হবে। দেখো দাঁড়াও এক মিনিট,
সো এইটা হচ্ছে আমার আই ভার্সেস ফাই ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশন। দেখতে পাচ্ছ যে এই জায়গাগুলো পিক গুলো হচ্ছে ম্যাক্সিমাম মানে ব্রাইট ফ্রিঞ্জ, আর ঠিক তার মাঝখানে দেখো মিনিমামটা রয়েছে অর্থাৎ ডার্ক ফ্রিঞ্জ। দেখো এবং এটা পিরিয়ডিক্যালি হয়ে রয়েছে, ব্রাইট ডার্ক ব্রাইট ডার্ক ব্রাইট ডার্ক ব্রাইট ডার্ক ব্রাইট ডার্ক সো অন। মাঝখানে যে ফ্রিঞ্জটা এটাকে বলে সেন্ট্রাল ফ্রিঞ্জ বলা হয়, সেন্ট্রাল ফ্রিঞ্জ, এবং সেন্ট্রাল ফ্রিঞ্জের দুধারে বাকি ফ্রিঞ্জ গুলো আছে। একটা জিনিস খেয়াল করে দেখো, সেন্ট্রাল ফ্রিঞ্জটা ব্রাইট ফ্রিঞ্জ এবং তার দুধারে ব্রাইট ফ্রিঞ্জ গুলো আছে, কিন্তু প্রত্যেকটা ব্রাইট ফ্রিঞ্জে কিন্তু ইন্টেন্সিটি সেম, কারণ পিকের লেভেলটা একদম সেম লেভেলে আছে, ছোট বড় কিন্তু নেই প্রত্যেকটা ক্ষেত্রে। কিন্তু এটা কিন্তু রিফ্রাকশন এটা হয় না, রিফ্রাকশনে ছোট থেকে বড় অবধি হয়, মানে ছোট থেকে শুরু হয়ে বড়তে ওঠে আবার ওইদিকে ছোট হয়ে যায় ফল করে ইন্টেন্সিটি, কিন্তু এক্ষেত্রে কিন্তু সেটা নয়। এক্ষেত্রে হচ্ছে রেজাল্টেন্ট ওয়েভের যে ইন্টেন্সিটি সেটা কিন্তু তোমার প্রত্যেকটা ব্রাইট ফ্রিঞ্জের ইন্টেন্সিটি সেম থাকে, সেটা অ্যালং উইথ সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জ, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, ফাইনালি আমরা আরেকটা কথা বলে আমরা শেষ করে দেবো আজকে ক্লাসটা। তারপরের দিনকে আরো কিছু জিনিস নিয়ে আমরা আসবো, সেটা হচ্ছে কন্ডিশন ফর সাস্টেইনড ইন্টারফারেন্স। সাস্টেইনড ইন্টারফারেন্স মানে হচ্ছে স্থায়ী ব্যতিচারের শর্ত। সেটা হচ্ছে কি, প্রথম যে কন্ডিশনটা সেটা হচ্ছে যে লাইট ওয়েভটা যে সোর্স ইউজ করবো সেটা অবশ্যই মনোক্রোমেটিক হতে হবে, অর্থাৎ একবর্ণী হতে হবে, এবং সেখান থেকে যে ওয়েভগুলো আসছে সেই ওয়েভগুলোর অ্যামপ্লিটিউডটা ইকুয়াল অর অলমোস্ট ইকুয়াল হতে হবে, মানে সমান অথবা প্রায় সমান হতে হবে, এক নম্বর শর্ত। দু নম্বর শর্ত হচ্ছে তাদের ওয়েভলেন্থ, ভেলোসিটি অ্যান্ড ফ্রিকোয়েন্সি এগুলোকেও সেম হতে হবে, অর্থাৎ ওয়েভলেন্থ মানে তরঙ্গ দৈর্ঘ্য, ভেলোসিটি মানে বেগ, এবং ফ্রিকোয়েন্সি মানে কম্পাঙ্ক, এগুলোকে সমান হতে হবে। আর তিন নম্বর যে পয়েন্টটা সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দ্য সোর্স মাস্ট বি কোহেরেন্ট, অর্থাৎ এগুলোকে সুসংগত উৎস হতে হবে। সুসংগত উৎসটা কি সেটা একটু বলে দিই, এবং এটা নিয়ে আমি আলোচনা করব। সেটা হচ্ছে এই যে ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশনটা, এখানে একটা ভেরিয়েবল পার্ট আছে, সেটা হচ্ছে cos ফাইটা। এই ভেরিয়েবল পার্টটা হচ্ছে এসছে হচ্ছে এখান থেকে, ঠিক আছে, ডেল্টা মানে পাথ ডিফারেন্স থেকে এই পার্টটা এসছে আর কি, এটা কিন্তু ফিক্সড নয়। নরমাল যে আলোক সোর্সগুলো বাজারে বিক্রি হয়, টিউবলাইট বলো বা টর্চ বলো মোমবাতি বলো, এগুলো কিন্তু অন্ধকারে যদি পর্দায় ফেলো এগুলো কিন্তু এরকম প্যাটার্ন তৈরি করবে না, একটা আলোকিত অঞ্চল তৈরি করে। কিন্তু পার্টিকুলার একটা সোর্স মার্কেটে তৈরি করাতে হয়, যেটাকে আমরা বলি তোমার কোয়ারেন্ট সোর্স, তারা ল্যাবরেটরিতে সেগুলোকে ফেললে বা ল্যাবরেটরি থেকে তৈরি করলে তারা কিন্তু পর্দা এই প্যাটার্নটা তৈরি করবে। মানে এক্ষেত্রে এটা করা হয়, এই যে পাথ ডিফারেন্স যেটা রয়েছে, দুটো রশ্মির মধ্যে যে দুটো ওয়েভের মধ্যে যে পাথ ডিফারেন্স ছিল, ইনিশিয়াল পাথ ডিফারেন্স, দ্যাট শুড বি কনস্ট্যান্ট এন্ড দ্যাট ইজ ইন্ডিপেন্ডেন্ট অন টাইম, যেটা সময়ের সঙ্গে সঙ্গে পাল্টাবে না, মানে এই পার্টটাকে কনস্ট্যান্ট হতে হবে, ফাই শুড বি কনস্ট্যান্ট, ফাই ডাজ নট ভ্যারি উইথ টাইম, সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু ফাইটা পাল্টাবে না বা ডেল্টাটা পাল্টাবে না। এবং যে ধরনের সোর্সের ক্ষেত্রে এই কন্ডিশনটাকে অ্যাপ্লাই করা হয়, দ্যাট টাইপ অফ সোর্সেস আর কল্ড কোহেরেন্ট সোর্সেস, বাংলায় বলে হচ্ছে সুসংগত উৎস। এবং ব্যতিচার সৃষ্টি করতে গেলে এই কন্ডিশনটাকে মেনটেন করতেই হবে, নাহলে কিন্তু ইন্টেন্সিটিটা এরকম কনস্ট্যান্ট থাকবে না, ফল করে যাবে ওটা, ঠিক আছে, ভ্যারি করে যাবে। অর্থাৎ সুসংগত উৎস হচ্ছে ব্যতিচারের জন্য অবশ্যই দরকার, ঠিক আছে, এবং সেটা ভ্যারি করলে কি হবে সেটা নিয়ে আমরা আগামী দিনে আলোচনা করব। তো আজকে এখানেই ক্লাসটা আমাদের শেষ হলো।